10 ফেব্রুয়ারি 26,000 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের স্পেশাল বেঞ্চে কজ লিস্ট অনুযায়ী এই মামলার শুনানি কত নম্বরে আসবে ও কটা থেকে এই মামলার শুনানি শুরু হবে, তো তার অফিসিয়াল আপডেট এলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 10 ফেব্রুয়ারি মামলার এই শুনানি এক প্রকার ঐতিহাসিক শুনানি, সেটা জলের মতো কিন্তু পরিষ্কার। কারণ সঞ্জীব খান্নার বেঞ্চ এই মামলাকে দীর্ঘায়িত করতে চান না। ঠিক এই জায়গা থেকে বড় প্রশ্ন, যোগ্য ও অযোগ্যর প্রকৃত হিসাব স্পষ্ট হয়ে গেলে যোগ্যদের চাকরি টিকে যাবে, অযোগ্যদের চাকরি যাবে। কিন্তু যদি এসএসসি পর্ষদ সিবিআইয়ের মধ্যে যোগ্য ও অযোগ্যর হিসাবের মধ্যে দুস্তর ফেরাক থাকে, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হয়তো আরও একটি হেয়ারিংয়ের সুযোগ দেবে, যাতে এসএসসি ও পর্ষদ ও সিবিআইয়ের যোগ্য ও অযোগ্যর হিসাবের মধ্যে একটা সামঞ্জস্যতা আনা যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে যোগ্যদের রেসপন্ডেন্ট লয়ার না থাকার কারণে যোগ্যদের কাউন্টারের কিন্তু সেভাবে সুযোগ ছিল না। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টে যোগ্যদের রেসপন্ডেন্ট লয়াররা আছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেহেতু এত হিয়ারিং টানছেন, লক্ষ্য একটাই, যোগ্য ও অযোগ্যের আসলে স্যাগ্রিগেশন সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে প্যানেল টিকবে। এদিকে যোগ্যদের চাকরি টিকে গেলে প্রক্ষান্তরে অযোগ্যদের চাকরি যাবে। সেই জায়গায় থেকে ওয়েটিং লিস্টে যারা যোগ্য ছিলেন বা যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পায়নি, তারা কিন্তু চাকরির সুযোগ পাবেন। কিন্তু যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পাননি, তাদের রেসপন্ডেন্ট লয়ার হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় স্যার যেটা সওয়াল করলেন, সেখানে তিনি বলেছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটাই একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ওএমআর ডিসপোজ, র্যাঙ্ক জাম্পিং, আউট প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল, সাদা খাতা জমা দিয়ে চাকুরি, এইসব ভয়ঙ্কর অভিযোগ তুলে তিনি পুরো প্যানেল বাতিল করার দাবি তোলেন। তো এই তথ্যের ভিত্তিতে যেখানে কিনা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে এই মামলা খারিজ হয় ও 26,000-এর প্যানেল কিন্তু বাতিল হয়। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যে তথ্যগুলি পেয়েছেন দুর্নীতির পরিপ্রেক্ষিতে, সেগুলি মূলত সিবিআইয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য। আর এই দুর্নীতিগুলি মূলত সিবিআইয়ের প্রদেয় তথ্য 10% অযোগ্য শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু যোগ্য শিক্ষকদের দাবি 10% অযোগ্য শিক্ষককে বাদ দিয়ে বাকি 90% যোগ্য শিক্ষককে তাদের যোগ্যতার পরিপ্রেক্ষিতে তাদের যেন স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। তো 10% দুর্নীতির দোহাই দিয়ে বাকি 90% যোগ্য শিক্ষকদের উপর শাস্তির বোঝা চাপিয়ে দেওয়া অসাংবিধানিক ও আইন ও বিচার ব্যবস্থার একটা ভ্রান্ত রূপ বলা যেতে পারে। অন্যের দোষের কারণে যোগ্যরা শাস্তি পাবে, এটা কোন লজিকে? এটা কিন্তু যোগ্য শিক্ষকদের দাবি। তো যোগ্য শিক্ষকদের দাবি, যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পায়নি তাদেরও লয়ার হিসাবে বিকাশ রঞ্জন বাবু যে প্যানেল ক্যান্সেলের সপক্ষে কথা বলছেন, যদি প্যানেল সত্যি ক্যান্সেল হয় তাহলে যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পেল না তারা কি চাকরি ভবিষ্যতে পাবেন? যেহেতু যোগ্যদেরও পর্যন্ত চাকরি যাবে, সে জায়গায় যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পায়নি তাদের আগাম স্বপ্ন যে দুঃস্বপ্ন। তো ফলে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে পরবর্তী শুনানিতে সেটা কিন্তু আপনারা সহজেই স্পষ্ট বুঝতে পাচ্ছেন। নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ ডি, গ্রুপ সিতে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ ও সিবিআই যে অযোগ্যর হিসাব বা পরিসংখ্যান দিয়েছেন, সেই পরিসংখ্যানগত তথ্যের মধ্যে ব্যাপক গরমিল, যে কারণে ইতিপূর্বে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে 26,000-এর চাকরি বাতিল হয়ে গেছিল এক লহমায়। তো 10 ফেব্রুয়ারি শুনানিতে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে অযোগ্যদের সঠিক হিসাব দিতে পারবে তো? এটা যোগ্যদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের। ইতিমধ্যে যোগ্যতার পরিপ্রেক্ষিতে যারা চাকরি পায়নি তারা এসএসসির হলফনামা ঘেঁটে প্রায় 10,750 জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছে। তারা বলছেন এটা আপাতত হিসাব, আদতে বেআইনিভাবে আরও কতজন যে নিযুক্ত হয়েছেন তা জানা নেই, তার হিসাব এসএসসি দিতে পারবে। ফলে তাদের বক্তব্যের মধ্যে পরিষ্কার বিষয়টা এই, যেখানে যোগ্যরা চ্যালেঞ্জের মুখে, তাই
আমাদের চাকরি যে দুরাগত, ফলে প্যানেল ক্যান্সেল হোক, সবার চাকরি যাক, শূন্যপদ তৈরি হয়ে আবার পরীক্ষায় বসার সুযোগ পাবো। তো মোদ্দা কথায় নেই মামার থেকে কানা মামা ভালো। তো এরই মাঝখান থেকে বিকাশ রঞ্জন স্যার তিনি যেটা চাইছিলেন সেটার পথ কিন্তু সহজ হলো। তবে এটুকু জলের মতো পরিষ্কার, এসএসসি ও রাজ্য সরকার 10 ফেব্রুয়ারি শুনানিতে যে যোগ্য অযোগ্যর হিসাব দেবে, সেখানেও যদি দুটি সংস্থার পরিসংখ্যানগত পার্থক্য ধরা পড়ে, তাহলে যোগ্যদের যে মহা বিপদে পড়তে হবে এটা এক প্রকার নিশ্চিত। আমরা চাই যোগ্যদের বাঁচাতে এসএসসি ও সরকার যোগ্য ও অযোগ্যর প্রকৃত হিসাব তুলে ধরুক। প্রকৃত যোগ্য খোঁজার জন্য যদি আরও তদন্ত ও হেয়ারিংয়ের দরকার হয়, সুপ্রিম কোর্ট সেদিকে এগুক।